সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি যথারীতি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সারা দেশের সাথে সিলেটেও শুরু হয়েছে করোনার টিকাদান। প্রথম দিনে সিলেটের নগরীতে টিকা নিলেন 529 জন। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে টিকা গ্রহণের আহ্বান। গণফোরাম থেকে দলটির সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়ার পদত্যাগ। 6 মাসেও কামরান চত্বরের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেনি সিটি কর্পোরেশন, খোয়া গেছে সাইনবোর্ডও। ফের পেছালো এমসি কলেজ ছাত্রাবাসের সংঘবদ্ধ ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ। বিচারিক আদালতের পরিবর্তন চান বাদী। 10 মাসের মধ্যে সবচেয়ে কম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গেল 24 ঘন্টায়। আক্রান্তের চেয়ে সুস্থতার হার প্রায় দ্বিগুণ। সিলেটে একদিনে মাত্র একজনের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত। 6 জন সুস্থ হওয়ার দিনের মারা যাননি কেউ। রাজু দাসের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমানীর মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে ক্যালিওগ্রাফি আর্ট ক্যাম্প ও প্রদর্শনী অনুষ্ঠিত। চট্টগ্রাম টেস্টে মায়ার্সদের অনবদ্য ডাবল সেঞ্চুরিতে 3 উইকেটে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের জয়। আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাহরাইনে আওয়ামী লীগের সভা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশের সাথে সিলেটেও শুরু হয়েছে করোনার টিকাদান। রোববার সকালে অনলাইনে যুক্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। প্রথম দিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স, রাজনীতিবিদ ও পেশাজীবী নেতারা টিকা নিয়ে সাধারণ জনগণকে উৎসাহিত করেন। টিকা গ্রহণকারী কারো শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ারও খবর পাওয়া যায়নি। শাহিন আহমদ ও মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হোসেন আহমদ সুজাদ। সকাল 10টায় আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর প্রথম টিকা নেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান। বিভাগীয় কমিশনারের পর জেলা প্রশাসক এম এ কাজী ইমদাদুল ইসলাম ও জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ টিকা নেন। হাসপাতালের চিকিৎসক, নার্স, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার লোকজন। বিকেল পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নানা পেশার লোকজনকে ব্যাপক উৎসাহ নিয়ে টিকা নিতে দেখা যায়। উদ্বোধনী দিনে টিকা গ্রহণকারীরা কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দেন। এটা আমার জন্য একটি স্মরণীয় ঘটনা, আমার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা যে আমি সিলেটে সাংবাদিকদের পক্ষ থেকে প্রথম এই করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ পাচ্ছি। ভ্যাকসিন নেওয়ার পরে আমার কোনো সমস্যা হয় নাই, মোটামুটি আমি সুস্থ আছি। প্রত্যেক মানুষের, বাংলাদেশের প্রতিটি নাগরিকের টিকা দেওয়া উচিত। সিলেট নগরীতে টিকা গ্রহণকারী সবাই সুস্থ আছেন, কারো শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি, জানালেন সিটি কর্পোরেশনের এই স্বাস্থ্য কর্মকর্তা। প্রায় 400-র উপরে অলরেডি আজকে ভ্যাকসিনেশন হয়েছে, টিকা নিয়েছে এবং কারোরই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত হয় না। যে পার্শ্ব প্রতিক্রিয়াটা বেসিক্যালি আমরা ভয় পাই, সেটা 30 থেকে 40 মিনিটের মধ্যে হয়ে যায়, যে কারণে আমাদের নির্দেশনা আছে যে টিকা নেওয়ার পর 30 মিনিট সবাই বিশ্রাম নেবে। আল্লাহর আশীর্বাদে আমাদের ভালো আছে, আশা করতেছি মানুষজন আরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে যারা উদ্দিষ্ট জনগণ। টিকা নিতে গিয়েছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী, কিন্তু শারীরিক কিছু সমস্যার কারণে তিনি টিকা নিতে পারেননি। ভ্যাকসিন সংকটে যাতে পড়তে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের খেয়াল রাখার অনুরোধ তার। আমরা আজকে প্রথমে আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আমার সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল ওয়ান তৌফিক বক সহ অনেক লোকেই এখন দিচ্ছেন এবং পার্শ্ব প্রতিক্রিয়াও এখন তো বলা যাচ্ছে না, 20 মিনিটস পরে আমরা আশা করা যাচ্ছে। তবে আমি হোপফুল যে এটা সাকসেসফুলি হচ্ছে। রোববার সিলেট নগরীতে করোনার টিকা নিয়েছেন 529 জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেওয়া 489 জনের মধ্যে পুরুষ 319 জন ও নারী 170 জন। এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে 36 জন পুরুষ ও 4 জন নারী করোনার টিকা নিয়েছেন। বাংলাভিউ নিউজ ডেস্ক। গণফোরাম থেকে পদত্যাগ করেছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। রোববার বিকেল 3টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি নিজেই এ তথ্য জানান। লিখিত বক্তব্যে রেজা কিবরিয়া বলেন, আমি গণফোরামের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি এবং আমার পদত্যাগপত্র দলের সভাপতি ডক্টর কামাল হোসেনের কাছে ইতোমধ্যেই জমা দিয়েছি। এছাড়া আমি গণফোরামের দলীয় সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছি।
কামরান চত্বর নিয়ে গত বছরের জুলাই মাসের শেষ দিকে টানা 3 দিন উত্তপ্ত ছিল সিলেটের নগরী। নগর ভবনের সামনের পয়েন্টটিকে কামরান চত্বর নামকরণ নিয়ে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি শেষে পেরিয়ে গেছে অর্ধ বছর, কিন্তু কামরান চত্বরকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বিষয়টি চাপা পড়ে আছে অজ্ঞাত কারণে। কামরানের ছবি সম্বলিত চত্বরের নামকরণের সাইনবোর্ডটিও এখন আর নেই। কে বা কারা খুলে নিয়েছে সে খবরও রাখেনি কেউ। সংস্কার কাজ ও সৌন্দর্য বর্ধনের পর গেল বছরের 26শে জুলাই নগর ভবনের সামনের সিটি পয়েন্টকে নগর চত্বর হিসেবে ঘোষণা দেন মেয়র আরিফুল হক চৌধুরী। নগর চত্বর নামকরণের পর ক্ষোভে ফেটে পড়েন সিলেটের ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। পরদিন দুপুরে শতাধিক নেতাকর্মী মিছিল সহকারে গিয়ে নগর চত্বর সাইনবোর্ড খুলে কামরান চত্বর লেখা নতুন সাইনবোর্ড লাগিয়ে দেন। 28 জুলাই সিলেটে সিটি কর্পোরেশনের মাসিক সভায় নগর চত্বরকে কামরান চত্বর করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় কর্পোরেশনের কাউন্সিলররাও সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের নামে কামরান চত্বর নামকরণের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেন। এ দাবির সঙ্গে মেয়র আরিফুল হক চৌধুরী সহ পরিষদের কেউই দ্বিমত পোষণ করেননি। তাই নীতিগতভাবে সিদ্ধান্ত হয় নগর চত্বরকে স্থায়ীভাবে করা হবে কামরান চত্বর। এদিকে ওই সভার পরপরই বদরুদ্দিন আহমদ কামরান সহ সিলেটের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণের জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রধান করা হয় সিলেটে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে। কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও এসব বিষয়ে সেই কমিটির কোনো তৎপরতা দেখা যায়নি। এরপর আর কামরান চত্বর সহ অন্যান্য স্থাপনা ও সড়কের নামকরণ নিয়ে কমিটির কোনো বৈঠকেই হয়নি, নেওয়া হয়নি কোনো উদ্যোগ, এমনকি কোনো রেজুলেশনও হয়নি। তবে কিছুদিন আগে মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি ফাইল পাঠানো হয়েছে, জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। আনুষ্ঠানিকভাবে কামরান চত্বর ঘোষণা কতদূর এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, উদ্বোধন তো অলরেডি হয়ে গেছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চত্বরটি উদ্বোধন করে ফেলেছেন। আনুষ্ঠানিক উদ্বোধনের আর কিছুই নাই। সাইনবোর্ড না থাকার বিষয়ে তিনি বলেন, এটি কে বা কারা খুলে নিয়েছে জানি না। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান গত বছরের 15 জুন করোনা আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তার স্মরণে নগরীতে কোনো স্থাপনা বা চত্বরের নামকরণের দাবি ওঠে। ফের পেছালো এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ। বিচারিক আদালত পরিবর্তনের জন্য বাদী উচ্চ আদালতে আবেদন করার রোববার ধার্য তারিখে সাক্ষ্য গ্রহণ হয়নি। বর্তমানে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি বিচারাধীন আছে। এর আগে বাদী পক্ষের সাক্ষী আদালতে হাজির না হওয়ায় 3 বার সাক্ষ্য গ্রহণ পেছানো হয়েছে। আদালত সূত্র জানায়, রোববার সকাল 11টার দিকে মামলার কারান্তরীণ 8 আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় বাদীপক্ষের আইনজীবী বিচারিক আদালত পরিবর্তনের জন্য উচ্চ আদালতে আবেদনের বিষয়টি বিচারককে অবগত করেন। ফলে ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক মামলার সাক্ষ্য গ্রহণ থেকে বিরত থাকেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, বাদী ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা থেকে বিচারিক আদালত পরিবর্তনের আবেদন করেছেন। ফৌজদারির কার্যবিধির 526 ধারায় আদালত পরিবর্তনের এই আবেদন করা হয়। আবেদনে সিলেটের অন্য কোনো ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলাটি যেন বদলির আদেশ দেওয়া হয় সে প্রার্থনা করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি হাইকোর্টে শুনানির অপেক্ষায় থাকায় গতকাল রবিবার আদালতে সাক্ষ্য নেওয়া হয়নি। আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য সময় চাওয়া হয়েছে। আদালত এই আবেদন মঞ্জুর করেন। 2020 সালের 25 সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজে বেড়াতে আসেন এক গৃহবধূ। এ সময় ছাত্রলীগের কয়েকজন ক্যাডার ওই গৃহবধূকে স্বামীসহ কলেজে ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে তারা স্বামীকে বেঁধে গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় রাতে গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপুরান থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ 8 জনকে গ্রেফতার করে। গেল প্রায় 10 মাসের মধ্যে সবচেয়ে কম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গেল 24 ঘন্টায়। ওই দিন দেশের 206টি ল্যাবে নমুনা পরীক্ষায় 292 জনের শরীরে করোনা শনাক্ত হয়। আর একই সময়ে সুস্থ হয়েছেন 5 শতাধিক আক্রান্ত। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 11 জন ও নারী 4 জন। এদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে
এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮,২০৫ জনে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ও বেসরকারি ২০৬টি ল্যাবে ১২,৫৬২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২,৪০৪টি নমুনা। নমুনা পরীক্ষায় আরও ২৯২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। আর এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩৮,০৬২ জনে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৩৫%, আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪.৩৫%। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫৩১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪,৮১,৯১৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৮৪%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫২%। গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ রোগে আক্রান্ত হয়ে ১৮ই মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। রোববার পর্যন্ত এই ভাইরাসে মারা যাওয়া মোট ৮,২০৫ জনের মধ্যে পুরুষ ৬,২১৭ জন ও নারী ১,৯৮৮ জন। এদিকে সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা কমছে। গত ২৪ ঘন্টায় বিভাগে মাত্র একজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এদিন সুস্থ হয়েছেন ৬ জন। আর একই সময়ে সিলেট বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু ঘটেনি। রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘন্টায় যে একজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন তিনি সিলেট জেলার বাসিন্দা। সুস্থ হওয়া ৬ জনও সিলেটের। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসের সূত্র জানায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬,০৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯,৫৯৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৫৩৪ জন, হবিগঞ্জে ১,৯৮৫ জন ও মৌলভীবাজারে ১,৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগের ৪ জেলায় ৪০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের ৩৮ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও সুনামগঞ্জে ২ জন। গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত কেউ মারা না যাওয়ায় সিলেট বিভাগে মৃতের সংখ্যা আগের মতো ২৭৫ই আছে। সিলেটে রাজু দাসের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে নিহত রাজু দাসের পরিবারের সদস্যসহ এলাকার লোকজন বক্তব্য রাখেন। গেল ৪ঠা ফেব্রুয়ারি মোবাইল ক্রয় বিক্রয়ের পাওনা ২০০ টাকা নিয়ে জালালাবাদ থানার দুষ্কি এলাকার গুপি রায়ের ছেলে সজীবের সঙ্গে রাজুর ঝগড়া হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে সজীব ও তার সহযোগীরা রাজুকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে প্রধান অভিযুক্ত সজীবকে গ্রেফতার করেছে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানের মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ক্যালিওগ্রাফি আর্ট ক্যাম্প ও প্রদর্শনী। শনিবার সিলেট ওসমানী জাদুঘরে এ প্রদর্শনীর আয়োজন করে সিলেট ক্যালিওগ্রাফার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে সিলেটের শিল্পীরা অক্ষরের কারুকার্যে বাহারি রঙে ফুটিয়ে তোলেন এক একটি ক্যানভাস। দেশবরেণ্য ক্যালিওগ্রাফার মাহবুব মুর্শিদের উপস্থিতি সিলেটের শিল্পীদের উৎসাহিত করে। দিনব্যাপী এই আয়োজনে সিলেটের সচেতন ও পেইন্টিংয়ের প্রতি আগ্রহী সকল বয়সী লোকজনের সমাগম ঘটে। শিল্পীদের রং তুলিতে আঁকা ক্যালিওগ্রাফির নান্দনিকতা উপভোগ করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত থেকে ছবি আঁকেন অ্যাসোসিয়েশনের সভাপতি শিল্পী জাহেদ হোসেন রাহিন, সহসভাপতি শিল্পী জামিল আহমেদ, শিল্পী মাহমুদ ইবনে মুবারক, শিল্পী কাউসার আহমেদ, শিল্পী কাজী তানভীর সহ আরও অনেকে। সিলেট ক্যালিওগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আলম জানান, সিলেটের শিল্পী প্রেমী মানুষকে ক্যালিওগ্রাফি শিল্পে আগ্রহী করে তুলতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আরও ক্যাম্প, প্রদর্শনী এবং ওয়ার্কশপের আয়োজন করা হবে। চট্টগ্রাম টেস্টের শেষ দিনে যেন অসহায় ছিলেন বাংলাদেশের বোলাররা। ক্যারিবীয় ব্যাটসম্যান কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশি বোলারদের শাসন করে সাগরিকায় রীতিমতো দাপট দেখালেন সফরকারী এই ব্যাটসম্যান। চতুর্থ দিন ৩৭ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন মায়ার্স।
শেষ দিনে সেখান থেকে নিজের ইনিংসকে টেনে নিয়ে নাম লেখালেন রেকর্ড বইয়ে। খেললেন ৩১০ বলে ২১০ রানের মহাকাব্যিক এক ইনিংস। লিখলেন জয়ের গল্প। দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে তবেই ছাড়লেন মাঠ। জয়ের জন্য ৩৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত মাইলফলক গড়েই ম্যাচটা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় ২৫০ বছরের টেস্ট ইতিহাসে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার নজির রয়েছে মাত্র ৪টি। ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। শেষ সেশনে খেলা প্রায় ২০ ওভার বাকি থাকতে জয়ের জন্য ৮২ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। শেষ বিকেলে টেস্ট ম্যাচকে অনেকটা টি-20 স্টাইলে খেলে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। টেস্ট অভিষেকে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন এই বাঁহাতি। তার ব্যাটে ভর করে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবীয়রা। এই জয়ে ১-০ সিরিজে এগিয়ে গেল সফরকারীরা। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখা। শনিবার রাতে দেশটির রাজধানী মায়ানামায় বাংলাদেশ সমাজের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ প্রতিবাদ জানানো হয়। আলাউদ্দিন নূরের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক এম.এ. হাসেমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি মঞ্জুর আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন যুবলীগের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম দরি, বাহরাইন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম সাহা, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, নজির আহমদ ও রুবেল মাহমুদ। আল জাজিরার এমন প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে বক্তারা বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে এ প্রতিবেদন করা হয়েছে। যারা আগেও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে তারাই এর সঙ্গে যুক্ত রয়েছে। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।